আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আয়োজনে এই নতুন বছরে আপনাদের জন্য নিয়ে এলাম পাটিসাপটা। আজ আমি বানাবো সাদা পাটিসাপটা, অর্থাৎ বাইরের আবরণে গুড়ের পরিবর্তে আমি চিনি ব্যবহার করব। আর ভেতরের পুরটা বানাবো ওল্ড ফ্যাশনে, সাধারণত গ্রামাঞ্চলে আগে যেভাবে পুরটা তৈরি করা হতো সেভাবেই করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে আমরা পাটিসাপটার বাইরের আবরণের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তাই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনি চাইলে শুকনোটা দিয়েও করতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিচ্ছি এ কারণেই, শুধু চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় ঠান্ডা হওয়ার পর পিঠাটা শক্ত হয়ে যায় এবং ফেটে ফেটে যায়। এজন্য ময়দা দিলে পিঠাটা যেমন সফটও থাকবে তেমনি ভেঙে যাবে না। সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ভেতরের পুরোও মিষ্টি থাকবে। আর আপনি চাইলে কিন্তু চিনিটা বাদও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, 1/4 চা চামচের মতো। এতে করে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। আর চিনির পরিবর্তে আপনি যদি কালার করতে চান তাহলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে তারপর এর মধ্যে আমরা লিকুইড ঢেলে এটাকে ব্যাটারে পরিণত করব। আর লিকুইড হিসেবে আপনি চাইলে দুধ অথবা পানি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়ে করছি। প্রথমে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নিব। তারপর প্রয়োজন মতো বাকি পানিটা আমি অ্যাড করে নিব। 1 কাপ পানি দিয়ে মেশানোর পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা বেশ ঘন হয়ে আছে। আর এই ব্যাটার দিয়ে কিন্তু রুটিটা ছড়ানো যাবে না, তাই এর মধ্যে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে দুধও ব্যবহার করতে পারেন। তারপর আবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিছুটা পাতলা থাকবে। এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য, কারণ এই সময়ের মধ্যে চালের গুঁড়ো এবং ময়দা ফুলে ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। সেই ফাঁকে আমরা পুরটা তৈরি করে নিই। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ ঘি গরম করে নিলাম, চাইলে তেলও দেওয়া যাবে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের সুজি। গমের সুজি থেকে চালের সুজিতে সব থেকে ভালো টেস্ট আসে। তারপর এটাকে নেড়ে চেড়ে এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। চুলার আঁচটা অল্প থাকতে হবে, যাতে করে ঘি আর সুজিটা পুড়ে না যায়। অল্প আঁচে এইভাবে নেড়ে চেড়ে এবং দলাগুলোকে ভেঙে ভেঙে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন দেখবেন সুজি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, তখন এর মধ্যে নারকেল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ নারকেল দিচ্ছি, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি এভাবে ছোট করে ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলতে পারে। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। সাথে সামান্য একটু লবণ। তারপর সব কিছু আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। প্রথমেই বলেছিলাম আজকের পুরটা আমি গ্রাম অঞ্চলে যেভাবে পুরাতন স্টাইলে বানানো হতো সেভাবেই করছি। তবে আপনি চাইলে কিন্তু খিরসার পুর দিয়েও পাটিসাপটা বানাতে পারেন। আর আমার চ্যানেলে অলরেডি খিরসার পুরওয়ালা এবং ওপরটা গুড় দিয়ে তৈরি সেই পাটিসাপটার রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি ঘন দুধ। 4 কাপ দুধ জাল করে 1 কাপ করে এভাবে দিয়ে দিতে পারেন। এতে করে একটা খিরসার টেস্ট এর মধ্যে আসবে। যত ঘন দুধ দেওয়া যায় আসলে টেস্টটা ততই ভালো আসে। তবে আপনি চাইলে কম ঘন দুধ দিতে পারেন, আবার কাঁচা দুধ দিয়েও করতে পারেন। তবে ঘন দুধ বেস্ট, কারণ এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে, অনেকটা খিরসার মতো। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে এবং নাড়তে নাড়তে এক সময় দেখবেন এটা ঘন হয়ে এরকম হালুয়ার মতো হয়ে গিয়েছে। সুজিটা ফুলতে থাকলে এইভাবে আস্তে আস্তে ঘন হতে থাকবে এবং আপনাকে ধৈর্য ধরে এভাবে নেড়ে চেড়ে হালুয়াটাকে টাইট করে নিতে হবে। আর এরকম টাইট হলে আপনার পিঠার মধ্যে পুর হিসেবে এটা ব্যবহার করতে অনেক সুবিধা হবে। যখন এমনটা টাইট হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু জমে যাবে। এদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। আমাদের চালের গুঁড়ো আর ময়দাটা ফুলে গিয়েছে। আমি আবারও একসঙ্গে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ পানিটাও ওপর দিকে উঠেছিল। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনি যখন পিঠাটা বানাবেন প্রত্যেকবার প্যানের উপর দেওয়ার আগে ভালো করে এইভাবে একটু নেড়ে নেবেন,
কারণ কিছুক্ষণ পরে কিন্তু পানিটা ওপরে চলে আসে। আর দেখুন এই যে ঘনত্বটা এমন হবে, খুব বেশি পাতলাও না এটা, আবার অনেক বেশি কিন্তু ঘনও না। বেশি ঘন হয়ে গেলে কিন্তু রুটিটা ছড়াতে চাইবে না, মোটা হয়ে থাকবে। এবারে আমি চলে যাচ্ছি পিঠা বানাতে। আপনি তাওয়া, ফ্রাই প্যান বা খোলা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন যেটাতে আপনার সুবিধা হয়। আর পিঠার ওপরের খোলসটা কেমন হবে সেটার উপর নির্ভর করে প্যান এবং চুলার আঁচটা রাখতে হবে। একই ব্যাটার দিয়ে কিন্তু বিভিন্ন রকমের খোলসের পিঠা তৈরি করা যায়। যেমন ওপরে যদি গোটা গোটা বা একটু ছিদ্রওয়ালা রাখতে চান তাহলে আপনার চুলার আঁচটাকে বাড়তি রাখতে হবে। প্যান বা খোলায় এইভাবে খুব সামান্য একটি তেল ব্রাশ করে নিতে পারেন। তারপর এর মধ্যে সেই 1 হাতা গোলা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হাইতে। মাঝখানে ব্যাটারটা ঢাললে তাহলে এইভাবে সাইড থেকে একটু হেলিয়ে দুলিয়ে দিলে সেটা সাইডে একটু স্প্রেড হয়ে যাবে এবং রুটিটা সাইজে বড় হবে। প্রথম পিঠাটা আমি দেখাচ্ছি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে, এতে করে এই রুটির গায়ে একটা ছিদ্র বা গর্ত গর্ত ভাব হবে। দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রুটির ওই পাশটাতে বেশ একটা ফোঁটা ফোঁটার মতো সৃষ্টি হয়েছে। আর চুলার আঁচ বেশি থাকলে ওপরটা শুকাতেও বেশি সময় লাগবে না। যখনই দেখবেন ওপরটা ড্রাই হয়ে গিয়েছে তখন সেই যে আমরা পুরটা তৈরি করলাম সেটা নিয়ে এইভাবে একটু বিছিয়ে দিতে হবে। আপনি চাইলে আগে থেকেও এইভাবে লম্বা করে রেখে দিতে পারেন। তারপর এটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটির গায়ে কিন্তু একটা ছিদ্র ছিদ্র বা গর্ত গর্ত ভাব এসেছে। এটা হয়েছে চুলার আঁচ আর প্যানের তাপটা বেশি থাকার কারণে। এই একই ব্যাটার দিয়ে যদি চুলার আঁচ কম করে আপনি রুটিটা সেঁকে নেন তাহলে কিন্তু এরকম গর্ত হবে না। এখন আপনি কেমন চান তার উপরে ডিপেন্ড করে আপনাকে পিঠাগুলো বানাতে হবে। সবগুলোই দেখতে কিন্তু সুন্দর লাগে। এই পিঠাটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। তারপর সেই একই প্যানে আমি সামান্য আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ আর প্যানটা রেখেছি মিডিয়াম গরম। তারপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আরও 1 হাতা। আর এভাবে ঘুরিয়ে দিলে আপনাকে আর প্যান ঘোরানোর দরকার হয় না, এমনিতে এটা গোল রুটির মতো হয়ে যায়। তারপর আমরা অপেক্ষা করব এর ওপর ভাগটা একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত। আর যখনই ওপরটা ড্রাই হয়ে যাবে তখন এক পাশ থেকে পুরো এভাবে বিছিয়ে দিয়ে ফোল্ড করে নিব। আর এবারে দেখতেই পাচ্ছেন পিঠার গায়ে কিন্তু আগের মতো আর ওরকম ছিদ্র বা গর্ত ভাবটা আসেনি। ফোল্ড করার পর একটু চেপে দুই পাশটা সেঁকে নিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। পিঠাটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমি মিডিয়াম আঁচ এবং মিডিয়াম গরম প্যানে পিঠাটা বানিয়েছি, আগের মতো কিন্তু অত বড় গর্ত হয়নি। আর এই একই ব্যাটার দিয়ে আপনি একদম লো আঁচে বানালে পিঠাটা দেখতে ঠিক এরকম হবে। তাই আপনার পছন্দ মতো যেটা আপনার কাছে ভালো লাগে সেইভাবে আপনি পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, চুলার আঁচ কম রাখলে প্রত্যেকটা পিঠা হতে আগের থেকে একটু বেশি সময় লাগবে। এইভাবে করে সবটুকুন ব্যাটার এবং পুর দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবং যতটুকুন আমি ব্যাটার গুলেছিলাম তাতে আমার ঠিক 12টা পিঠা হয়েছে। আর পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো যখন একটা একটা করে বানাবেন তখন গরম গরম পিঠা একটার উপর আরেকটা না রেখে কোনো একটা জালি বা ছিদ্রওয়ালা কিছুর উপর রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে আর পিঠার পিঠগুলো ঘেমে যাবে না। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা কতটা নরম, যদিও চালের গুঁড়ো দিয়ে তৈরি। আর ভেতরের পুরটা তো ভীষণই মজা। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে আমার নতুন চ্যানেল টিফিন বক্স যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা একবার ঘুরে আসার। আপনার ছোট্ট সোনামণিদের উপযোগী বেশ কিছু মজার এবং হেলদি রেসিপি আপনারা সেখানে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।